মাই ডিয়ার স্টুডেন্টস, আজ এই ভিডিওতে আমি আলোচনা করব সিম্পল প্রেজেন্ট টেন্স, সিম্পল পাস্ট টেন্স অ্যান্ড সিম্পল ফিউচার টেন্স সম্পর্কে। এই টেন্সগুলোর হ্যাঁবাচক, নাবাচক এবং প্রশ্নবোধক তিন ধরনেরই বাক্য তৈরি করার কৌশল দেখাবো এবং বাংলা বাক্য দেখে কিভাবে চিনতে পারবে কোনটা সিম্পল প্রেজেন্ট রয়েছে, কোনটা সিম্পল পাস্ট অ্যান্ড কোনটা সিম্পল ফিউচার রয়েছে। তো সমস্ত কিছু জানতে পারবো। ভিডিওটি মনোযোগ দিয়ে দেখতে শুরু করে দাও। আর আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে না থাকলে সাবস্ক্রাইব করে পাশে আসা বেল বাটনটাতে ক্লিক করে নোটিফিকেশনটা অবশ্যই অন করে রাখবে, পরবর্তী ভিডিওগুলি যাতে না মিস হয়। সো প্রথমেই আমরা জেনে নিই যে টেন্সের যে একেবারে বেসিক জিনিসটা রয়েছে সেটা হচ্ছে টেন্সের ক্যাটাগরি। টেন্সকে আমরা তিন ভাগে ভাগ করি। একটা হচ্ছে প্রেজেন্ট অ্যান্ড পাস্ট টেন্স অ্যান্ড ফিউচার। তো এই হচ্ছে তিনটি ক্যাটাগরি টেন্সের। এবার হচ্ছে যে ফিউচার কিভাবে চিনতে পারবো, পাস্ট কিভাবে চিনতে পারবো, প্রেজেন্ট কিভাবে চিনতে পারবো। বাংলা বাক্য দেখে যেহেতু চেনার কথা বলা হচ্ছে এখানে, তাই বাংলা বাক্যের ক্রিয়াপদের শেষে যখন আমরা ব এই লেটারটি পাবো তাহলে সেটা হবে ফিউচার। আর যদি ল পাই তাহলে পাস্ট, ম পাই তবুও পাস্ট, ত পাই তবুও পাস্ট, আর যদি ছিল পাই তবুও সেটা পাস্ট টেন্স। তাহলে কথাটা হলো যে বাংলা বাক্যের ক্রিয়াপদের শেষে ব থাকলে ফিউচার টেন্স, ল, ম, ত, ছিল থাকলে পাস্ট টেন্স, আর এই পাঁচটা জিনিস যদি না থাকে কোনো বাংলা বাক্যের ক্রিয়াপদের শেষে তাহলে নিঃসন্দেহে তোমরা সেটা বলবে যে প্রেজেন্ট টেন্স রয়েছে। ক্লিয়ার? ওকে। এবার এখানে দেখো আমরা সিম্পল প্রেজেন্ট, পাস্ট, ফিউচার নিয়ে কথা বলছি। তো সিম্পল প্রেজেন্টের প্রথম যে এক্সাম্পলটা রয়েছে যে রতন বাজারে আম বিক্রি করে, এই বাক্যের ক্রিয়াপদ হচ্ছে বিক্রি করা। এবার ক্রিয়াপদের শেষে দেখো র রয়েছে। এখন এটা কোন টেন্স রয়েছে কিভাবে বুঝতে পারবে? দেখো ব রয়েছে, কি ব নেই, তাহলে এটা ফিউচার হবে না। ত, ম, ল, ছিল এগুলো আছে, নেই, তাহলে এগুলো পাস্টেও হবে না, তাহলে কিছু হবে প্রেজেন্টে হবে। প্রেজেন্টে আর একটা জিনিস মনে রাখবে, এই ছ এই লেটারটি বাদ দিয়ে, মানে এই লেটারটা আমরা পাবো না, বাকি অন্যান্য লেটারগুলো পাবো, এই ছ লেটারটাই শুধু পাবো না। এ হচ্ছে একটা প্রসেস বাংলা বাক্য দেখে সিম্পল প্রেজেন্ট টেন্স চেনার। আর একটা জিনিস ভালো করে একটু ভেবে দেখো যে যে কাজ বর্তমানে শুরুও হয়নি, শেষও হয়নি, বা কন্টিনিউ চলছে না, সেটাই হচ্ছে সিম্পল প্রেজেন্ট টেন্স। যে কাজ বর্তমানে শুরুও হয়নি, শেষও হয়নি, আর রানিংও চলছে না, এইরকম যদি না বোঝায় তাহলে সেটা সিম্পল প্রেজেন্ট। যেমন দেখো রতন বাজারে আম বিক্রি করে, তো এখানে দেখো কাজ, বিক্রি করা কাজটা শুরুও হয়নি, শেষও হয়নি, রানিংও চলছে না, এটা একটা ন্যাচারাল ওয়ার্কের কথা বলা আছে, তাই এটা সিম্পল প্রেজেন্ট টেন্স। ক্লিয়ার? চেনার পদ্ধতিটা আই হোপ বোঝা গেছে। এবার সিম্পল পাস্টের ক্ষেত্রে চলে আসো। পাস্টের ক্ষেত্রে কি বলা হয়েছে? ল, ম, ত, ছিল এগুলো থাকবে, তাই তো? দেখো রতন বাজারে আম বিক্রি করলো, এখানে বিক্রি করাটা ভার্ব, শেষে দেখো ল আছে, ল থাকলে কোন টেন্স? ল থাকলে পাস্ট টেন্স, তাহলে এটা সিম্পল পাস্ট চেনা গেল। ত থাকলে কি বলেছে? পাস্ট টেন্স। এখানে দেখো বিক্রি করতো এরকমও হবে, শেষে ত আছে, পাস্ট টেন্স। দেখো বিক্রি করেছিল, এখানে একটা জিনিস মনে রাখবে যে ছিল থাকবে, তার আগের অক্ষরে যদি একার থাকে তাহলে সেটা সিম্পল পাস্ট টেন্সে অবশ্যই করা যাবে। আবার এই ক্রিয়াপদটা শুধু জাস্ট এই ক্রিয়াপদ, অনলি এই ক্রিয়াপদটাকেই আমরা আবার কোন টেন্স বলতে পারি? পাস্ট পারফেক্ট টেন্স বলতে পারি। সো এটা হচ্ছে পাস্ট ইনডেফিনিট টেন্স বা সিম্পল পাস্ট টেন্স, এবং পাস্ট পারফেক্ট টেন্সও বলতে পারবে। বাট এই দুটোর ক্ষেত্রে কখনোই তোমরা বলতে পারবে না যে এটা পাস্ট পারফেক্ট টেন্স, এই দুটো সিম্পল পাস্টই বলতে হবে। ক্লিয়ার? আশা করি বোঝা গেছে। আবার এটাকে আরেকটা অন্যরকম পদ্ধতিতে চিনতে পারবে, সেটা হচ্ছে এইরকম ভাবে, একটু ভেবে দেখো যে অতীতে যে কাজ সাধারণত কমপ্লিট হয়েছিল বোঝানো হচ্ছে, সেটাই হচ্ছে পাস্ট টেন্স, দ্যাট মিনস সিম্পল পাস্ট টেন্স। তাহলে দেখো রতন বাজারে আম বিক্রি করলো, অতীতে বিক্রি করার কথা বলা হচ্ছে, বিক্রি করতো অতীতে করতো, বিক্রি করেছিল অতীতে করেছিল। ওকে, যে কাজটা সবেমাত্র কমপ্লিট হয়েছিল সেটার ক্ষেত্রেই কিন্তু আমরা পাস্ট ইনডেফিনিট করে থাকছি। এবার হচ্ছে যে সিম্পল ফিউচারে দেখো রতন বাজারে আম বিক্রি করবে, এখানে ক্রিয়াপদ হচ্ছে কি বিক্রি করবে, শেষে দেখো ব রয়েছে, তাই এটা হচ্ছে ফিউচারের ইনডেফিনিট টেন্স বা সিম্পল ফিউচার টেন্স। আর একটা জিনিস মনে রাখবে যে ইনডেফিনিটের সময় থাকবো, এই যে এই কথাটি আমি লিখলাম, এই কথাটি পাওয়া যাবে না, মানে বিক্রি করতে থাকবো এইরকম, বিক্রি করে থাকবো এইরকম কিন্তু থাকবে না, জাস্ট ক্রিয়াপদের সঙ্গে আমরা ব পাবো, এরকম থাকবো কথাটা কি আলাদাভাবে পাবো না, ক্রিয়াপদের ছাড়া আলাদাভাবে
পাবো না, এটা মনে রাখতে হবে। এ হলো ফিউচার টেন্স। ওকে, আর একটা কথা বলে দিই এখানে, সেটা হচ্ছে যে ফিউচার টেন্স চেনার জন্য আমরা যদি একটু বাক্যটা পড়ে মনোযোগ দিয়ে ভাবি, দেখো রতন বাজারে আম বিক্রি করবে, ক্রিয়াটা দেখে কি বোঝা যাচ্ছে যে করা কাজটা এখনো শুরু হয়নি, সেটা ভবিষ্যতে হবে। তাহলে ভবিষ্যতে কোনো কাজ হবে বোঝাচ্ছে, যখন মানে ঘটেনি ঘটবে বোঝাচ্ছে, তখন কি হয় ফিউচার ইনডেফিনিট বা সিম্পল ফিউচার টেন্স হবে। এই দুই রকম ভাবেই তোমরা এই টেন্স গুলোকে আইডেন্টিফাই করতে পারো, কোনো অসুবিধা হবে না। এবার এই বাক্যগুলোকে কিভাবে ইংরেজিতে ট্রান্সলেশন করা হয় সেই কৌশলটা আমি দেখাচ্ছি। তো প্রত্যেকেরই একটা করে রুলস রয়েছে, যেমন সিম্পল প্রেজেন্টে রয়েছে প্রথমত হচ্ছে যে সাবজেক্ট বসবে, সাবজেক্টের পরে ভার্বের ফার্স্ট রূপ এবং অবজেক্ট বসবে, এই গেল অ্যাফার্মেটিভের। এবার সিম্পল পাস্টেরও ক্ষেত্রে রয়েছে, সেটা হচ্ছে যে সাবজেক্টের পরে ভার্বের সেকেন্ড রূপ, তারপরে অবজেক্ট বসবে, তারপরে যদি আরো অন্যান্য কিছু থাকে তাহলে সেগুলো বসাবে এবং বাক্যের শেষে অবশ্যই পুষ্ট হবে। সিম্পল ফিউচারের ক্ষেত্রে প্রথমে সাবজেক্ট, তারপরে সাবজেক্ট অনুসারে শ্যাল অথবা উইল, তারপরেই ভার্বের ফার্স্ট রূপ, তারপরে অবজেক্ট। এই গেল ফিউচারের বাক্য তৈরি করার কৌশল। এখন প্রথম দিক থেকে আমরা বাক্যগুলো ট্রান্সলেশন করি। দেখো এই বাক্যের সাবজেক্ট হচ্ছে রতন, সো আমি লিখলাম রতন। এবার হচ্ছে যে ভার্বের ফার্স্ট রূপ বিক্রি করা, বিক্রি করা ইংরেজি হচ্ছে সেল, সো লিখলাম সেল। অবজেক্ট কি আম, ম্যাঙ্গোজ। বাকি কি পড়ে থাকলো বাজারে, ইন দা মার্কেট দিয়ে ফুল স্টপ। তাহলে রতন সেল ম্যাঙ্গোস ইন দা মার্কেট, বাট এখানে একটা আরো নিয়ম প্রয়োগ করতে হবে, সেটা হচ্ছে যে রতন যেহেতু থার্ড পারসন সিঙ্গুলার, তাই ভার্বের সাথে একটা এস বা ইএস যোগ হবে, সো এখানে হবে সেলস, রতন সেলস ম্যাঙ্গোস ইন দা মার্কেট। সাবজেক্ট যদি থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হয় প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সের ক্ষেত্রে, তাহলে ভার্বের সঙ্গে অবশ্যই একটা এস বা ইএস যোগ করতে হবে। তো কোথায় এস এবং কোথায় ইএস ব্যবহার হয় সে নিয়ে আমাদের ভিডিও দেওয়া আছে আমাদের ইউটিউব চ্যানেলে, তোমরা সেটা দেখতে পারো। এইবার চলে আসো এই বাক্যটাতে, মানে সিম্পল পাস্টের ক্ষেত্রে এই বাক্যের সাবজেক্ট হচ্ছে রতন, সো এখানে লিখলাম রতন। তারপরেই বলা হয়েছে দেখো ভার্বের সেকেন্ড রূপ, সো ভার্ব হচ্ছে বিক্রি করা, সেল থেকে হবে সোল্ড। তারপরে কি রয়েছে অবজেক্ট হচ্ছে ম্যাঙ্গো, সো ম্যাঙ্গোস করলাম, বাজারে হবে ইন দা মার্কেট দিয়ে ফুল স্টপ। তাহলে রতন সোল্ড ম্যাঙ্গোস ইন দা মার্কেট, রতন বাজারে আম বিক্রি করলেন বা বিক্রি করতো বা বিক্রি করেছিল, এইরকম করা যাবে। ঠিক আছে, এবার আমি আসি ফিউচারের ক্ষেত্রে। ফিউচার হচ্ছে যে রতন বাজারে আম বিক্রি করবে, এখানে সাবজেক্ট হচ্ছে রতন, সো এখানে হবে রতন বিক্রি করবে, ফিউচারের ক্ষেত্রে শ্যাল উইল থেকে আসলে এখানে উইল। কোথায় উইল কোথায় শ্যাল বসে সেটা নিয়েও আমাদের ভিডিও দেওয়া আছে, ভিডিওগুলি দেখতে পারো। সো রতনের পরে উইল, তারপরে ভার্বের ফার্স্ট রূপ হচ্ছে বিক্রি করা সেল, তারপরে অবজেক্ট কি বিক্রি করবে আম, সো ম্যাঙ্গোজ বাজারে ইন দা মার্কেট দিয়ে ফুল স্টপ। বাক্যটা হলো রতন উইল সেল ম্যাঙ্গোজ ইন দা মার্কেট। ক্লিয়ার? তো এ গেল আমাদের অ্যাফার্মেটিভ সেন্টেন্স স্ট্রাকচার বা হ্যাঁবাচক বাক্যগুলো। এখন কথা হচ্ছে যদি বাক্যটা নেগেটিভ হয় তাহলে কিভাবে ট্রান্সলেশন করবে। আমি একটা করে ট্রান্সলেশন দেখাচ্ছি, তোমরা এরকম ট্রান্সলেশন প্র্যাকটিস করতে থাকো, তাহলে খুব সহজেই এই টেন্স হাতের মুঠোতে চলে আসবে। সো নেগেটিভের সময় কি হবে, রতন বাজারে আম বিক্রি করে না, এইরকম হবে। তো এইখানে আমি একটা যদি না লিখে দিই তাহলে কিন্তু বাক্যটা নেগেটিভ হলো। আর এই বাক্যের এইখানে যদি আমি না লিখি শেষের দিকে যে করলো না, করতো না, আর এখানে বিক্রি করেছিল এটাকে করে দিলাম করেনি, এই যে এটা, তাহলে সেটা নেগেটিভ হবে। ঠিক আছে, আর বিক্রি করবে এখানে হবে না, এইবার নেগেটিভ হলো। ক্লিয়ার? এখন বাংলাতে তো আমরা নেগেটিভ করে ফেললাম, ইংরেজিতে করার ক্ষেত্রে কি করতে হবে, ইংরেজিতে দুটো টেন্সে একটু
অন্যরকম, বাট ফিউচারের ক্ষেত্রে খুবই সহজ। ফিউচারেটা একটু বলে দিই আগে, যে ফিউচারে শ্যাল উইল রয়েছে আমাদের হেল্পিং ভার্ব। শ্যালের পরে বা উইলের পরে নট বসাতে গেলেই সেটা নেগেটিভ হয়ে যাবে। তো এইখানে যে উইলটা আছে এটার পরে যদি আমি নট লিখি এরকম, যে রতন উইল নট সেল ম্যাঙ্গোস ইন দ্য মার্কেট, তাহলে নেগেটিভ বাক্য হয়ে গেল। জাস্ট এটা মাথায় ভালো করে ঢুকে নাও, সেটা হচ্ছে যে নটটা ঠিক জায়গাতে বসাতে হবে, আর সেই ঠিক জায়গাটা হচ্ছে শ্যালের পরে অথবা উইলের পরে। যদি শ্যাল থাকে তাহলে শ্যাল নট, উইল থাকলে উইল নট দিয়ে ভার্ব অবজেক্ট যা আছে সেগুলো বসতে থাকবে। ক্লিয়ার? ওকে। বাট আমাদের এই সিম্পল পাস্ট এবং সিম্পল প্রেজেন্টের ক্ষেত্রে কোনো হেল্পিং ভার্ব দেখতে পাচ্ছি না। অ্যাফার্মেটিভের ক্ষেত্রে দেখো এখানে কোনো হেল্পিং ভার্ব নেই, সাবজেক্ট ভার্বের ফার্স্ট রূপ, সাবজেক্ট ভার্বের সেকেন্ড রূপ। তো এই টেন্সের হেল্পিং ভার্ব রয়েছে ডু অথবা ডাজ, মানে নিয়ে আসতে হয় আমাদেরকে, ডু বা ডাজ হিসাবে ব্যবহার করতে হয়। তাহলে এই অর্থে আমাদের এইরকম করতে হবে, রতন ডাজ নট সেল ম্যাঙ্গোজ ইন দ্য মার্কেট। মার্কেট, এটা আমি মুছে দিই, দিয়ে ফুল স্টপ। তাহলে বাক্যটা তাহলে কি, যে ডাজ নট বসলো, ডাজের পরে নট, ডাজটাকে আমরা হেল্পিং ভার্ব হিসেবে নিয়ে আসলাম, দিয়ে কি করলাম, নট বসালাম, ডাজের পরেই নট বসালাম। তো এখানে ডাজ নট বসলো, এবং আমরা জানি যে সাবজেক্ট তারপরে ডু অথবা ডাজ তারপরে নট তারপরেই ভার্বের ফার্স্ট রূপ তারপরে অবজেক্ট। এ হলো এই টেন্সের নিয়ম নেগেটিভের সময়। তো এখানে ডু আছে এবং ডাজ আছে, কোথায় ডু কোথায় ডাজ বসবে সেটা নিয়েও আমরা ভিডিও তৈরি করেছি। তো আরো একবার বলে দিই, সাবজেক্ট যদি থার্ড পার্সন সিঙ্গুলার নাম্বার হয়, এখন হচ্ছে থার্ড পার্সন সিঙ্গুলার জিনিসটা কি, তাহলে পার্সনে আমাকে যেতে হবে। পার্সন হচ্ছে কি, যে তিন প্রকার, একটা হচ্ছে ফার্স্ট পার্সন, ফার্স্ট পার্সন কি কি, আই আর উই। সেকেন্ড পার্সন কি কি, ইউ অ্যান্ড ইউ। এ হলো ফার্স্ট আর সেকেন্ড পার্সন, এই চারটা বাদ দিয়ে যত যা আছে বিশ্ব ব্রহ্মাণ্ডে বা প্রকৃতিতে সবই হলো থার্ড পার্সন। বাট থার্ড পার্সন আমাদের সিঙ্গুলার হতে হবে। সাবজেক্ট যদি থার্ড পার্সন সিঙ্গুলার হয়, মানে থার্ড পার্সন হবে অবশ্য একটা হবে, সিঙ্গুলার নাম্বার হবে, তাহলেই কিন্তু দেখো এখানে রতন থার্ড পার্সন এবং সেটা সিঙ্গুলার, তাই কিন্তু আমরা এখানে ডাজ ব্যবহার করেছি। ক্লিয়ার? যদি এখানে প্লুরাল হতো তাহলে ডু নট ব্যবহার করতাম। এইভাবেই তোমাদেরকে এই নিয়মটা প্রয়োগ করতে হবে। এবার চলে আসে সিম্পল পাস্টের ক্ষেত্রে। সিম্পল পাস্টের ক্ষেত্রে দেখো সাবজেক্ট ভার্বের সেকেন্ড ফর্ম অবজেক্ট আছে, বাট এখানকার যে রুলসটা রয়েছে সেটা আমি এখানে লিখছি, সাবজেক্ট তারপরে হবে ডিড, তারপরে হবে নট, তারপরেই হবে ভার্বের ফার্স্ট রূপ, তারপরে অবজেক্ট। এ হলো আমাদের সিম্পল পাস্ট টেন্সের নেগেটিভ বাক্য তৈরি করার রুলস। সো সাবজেক্ট এখানে রতন লিখলাম, রতন, তারপরে আমাকে লিখতে হবে ডিড, এটা হেল্পিং ভার্ব হিসেবে নিয়ে আসা হলো, তারপরেই নট বসলো, তারপরে ভার্বের ফার্স্ট রূপ হবে সেল, SELL সেল। দেখো অ্যাফার্মেটিভে সোল্ড, আর এই বাক্যতে মানে নেগেটিভের সময় সেটা হয়ে গেল ভার্বের ফার্স্ট রূপ, অ্যাফার্মেটিভে হচ্ছে সেকেন্ড রূপ আর নেগেটিভের সময় ফার্স্ট রূপ, তারপরে ম্যাঙ্গোজ ইন দ্য মার্কেট দিয়ে ফুল স্টপ। এই হলো নেগেটিভ বাক্য তৈরি করার কৌশল। আশা করি বিষয়টি বুঝতে পেরেছো। জাস্ট নেগেটিভের সময় আমাদেরকে সিম্পল পাস্টের ক্ষেত্রে ডিড নিয়ে আসতে হচ্ছে হেল্পিং ভার্ব হিসাবে, তারপরে নটটা বসাতে হচ্ছে। এবার যদি এগুলোকে আমরা ইন্টারোগেটিভ তৈরি করি, মানে প্রশ্নবোধক যদি বাক্য তৈরি করি, তাহলে কি করতে হবে? তো প্রশ্নবোধক তৈরি করার জন্য আমাকে একটু মুছতে হবে বিষয়টি। দেখো এবার ইন্টারোগেটিভ সেন্টেন্সটা কি হয়, রতন, এখানে আমাদের একটা কি ব্যবহার করতে হবে, রতন কি বাজারে আম বিক্রি করে, এবং বাক্যের শেষে একটা জিজ্ঞাসা দিতে হবে, তাহলে বাক্যটি প্রশ্নবোধক হলো। আর এই প্রশ্নের উত্তর অবশ্যই হ্যাঁ অথবা না হবে। হ্যাঁ বিক্রি করে অথবা না বিক্রি করে না, এইরকম হবে। দ্বিতীয় বাক্যটি রতন, এই জায়গাটা আমাকে কি লিখতে হবে, রতন কি বাজারে আম বিক্রি করলো বা করতো বা করেছিল, এরকম হবে। ঠিক আছে? আর ফিউচারে রতন কি, এইখানে লিখবো কি বাজারে আম বিক্রি করবে, শেষে জিজ্ঞাসা, এরকম হবে। ঠিক আছে? তো এখন কথা হচ্ছে যে ইন্টারোগেটিভ তৈরি করার সময় আমাদের কি করতে হবে, যে কোনো বাক্যকে ইন্টারোগেটিভ করার সময় হেল্পিং ভার্বটাকে সাবজেক্টের সামনে নিয়ে আসো, বাক্যের শেষে একটা জিজ্ঞাসা চিহ্ন দাও,
90% প্রশ্নবোধক বাক্য তৈরি হয়ে গেল। এবং যে টেন্সের থাকবে সেই টেন্সের রুলসগুলো একটু দেখে নিবে, তাহলেই হবে। দেখো, এই বাক্যটা হচ্ছে সিম্পল প্রেজেন্ট টেন্স, আর এখানে আমাদের হেল্পিং ভার্ব হিসাবে আমরা সাধারণত যেটা পাই ডু ডাজ। তো ডু ডাজটা প্রথমে আসবে। তো রতনের যেহেতু থার্ড পারসন, তাই এখানে আমাদের ডাজটা আগে আসবে। ডাজ রতন, তারপরেই হবে ভার্বের ফার্স্ট রূপ সেল ম্যাঙ্গোজ ইন দ্য মার্কেট। শেষে অবশ্যই জিজ্ঞাসা চিহ্ন দিতে হবে। তাহলে প্রথমে কি আসলো? হেল্পিং ভার্ব চলে আসলো, যে ডাজ রতন সেল ম্যাঙ্গোস ইন দ্য মার্কেট। রতন কি বাজারে আম বিক্রি করে, এরকম হলো। ক্লিয়ার? আশা করি প্রশ্নবোধকটা বুঝতে পেরেছো। রতন কি বাজারে আম বিক্রি করলো বা করতো বা করেছিল? দেখো, এই বাক্যতে আমরা জানি যে ডিড হেল্পিং ভার্ব হিসাবে পাই। তাহলে প্রথমেই আমরা লিখবো ডিড, তারপরে সাবজেক্ট রতন, তারপরে ভার্বের ফার্স্ট রূপ লিখতে হয়, সেটা হবে সেল, তারপরে অবজেক্ট ম্যাঙ্গোস, বাকি পড়ে আছে বাজারে ইন দ্য মার্কেট, শেষে জিজ্ঞাসা। ডিড রতন সেল ম্যাঙ্গোস ইন দ্য মার্কেট, এরকম হবে। ক্লিয়ার? আর এই বাক্যটাতে দেখো, আমি জাস্ট একটা জিনিসকে শুধু রিপ্লেস করছি বা তার জায়গাটা পরিবর্তন করছি, তাহলেই প্রশ্ন হয়ে যাবে। দেখো, এই জায়গাটাতে যদি আমি উইলটা নিয়ে আসি, উইল রতন সেল ম্যাঙ্গোস ইন দ্য মার্কেট দিয়ে জিজ্ঞাসা, তাহলেই ফিউচার ইনডেফিনিট বা সিম্পল ফিউচার টেন্সের ইন্টারোগেটিভ প্রশ্ন হয়ে গেল। আমি শুধু জাস্ট এখানে একটা বাক্যকে বিভিন্ন টেন্সে, দ্যাট মিনস সিম্পল প্রেজেন্ট, সিম্পল পাস্ট, সিম্পল ফিউচারে হ্যাঁবাচক, নাবাচক এবং প্রশ্নবোধক বাক্য কিভাবে তৈরি করা হয় সেটা তুলে ধরলাম, এবং কিভাবে তোমরা বাংলা বাক্য থেকে চিনতে পারবে সেটাও তুলে ধরলাম। আশা করি তোমরা বিষয়টি খুব ভালোভাবে বুঝতে পেরেছো। তো যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক দেবে, ফ্রেন্ডদের সাথে শেয়ার করবে, কমেন্ট করে জানাবে কোনো অসুবিধা হলে। আর আমাদের টেলিগ্রাম চ্যানেলে তোমরা যুক্ত হতে পারো, এই ভিডিওর ডেসক্রিপশন বক্সের মধ্যে লিঙ্ক দেওয়া আছে। এছাড়াও ফেসবুকেও আমাকে ফলো করতে পারো, আমাদের পেজ রয়েছে, পেজটিকে ফলো করতে পারো এবং লাইক করতে পারো এই ধরনের আরো অনেক কিছু পাওয়ার জন্য। সো আজকে এখানে শেষ করছি। থ্যাঙ্কস ফর ওয়াচিং দিস ভিডিও।